বলা যেতে পারে এক রাশ অক্সিজেন দিয়েছিল এবং যার ওপর ভিত্তি করে 2021-এ পশ্চিমবঙ্গে সরকার গড়ার স্বপ্ন দেখেছিল ভারতীয় জনতা পার্টি, কিন্তু সেই অর্থে সে স্বপ্ন পূরণ হয়নি। পরবর্তী সময় একাধিক নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ক্রমশ রাজনৈতিক বা ভোটের দিক থেকে পিছিয়েছে বিজেপি। এই মুহূর্তে আমরা কথা বলবো যার সঙ্গে, তিনি দলের সেনাপতি, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দাদা নমস্কার। প্রথমেই যেটা প্রশ্ন, যে আপনি রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক নির্বাচনী বিপর্যয়, এই জায়গাটাকে কিভাবে ভাবছেন বা কিভাবে এটাকে পাল্টানো সম্ভব মনে করছেন? দেখুন, একটা দল যখন বড় আশা নিয়ে কোনো কিছুর দিকে যায়, আমরাও সেরকম গেছিলাম 2021-এ বিধানসভা নির্বাচনে। তো স্বাভাবিকভাবে আমাদের যে পরাজয় হয়েছে, সেই পরাজয়ের ধাক্কাটা অনেকটা দল সামনে নিতে পারেনি বলে আমার মনে হয়। তার ফলে এরকম আর উপনির্বাচনে স্বাভাবিকভাবে এরকমই রেজাল্ট হয়, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই রেজাল্টগুলোর যদি আপনি ভালো করে বিশ্লেষণ করে, আজকে যদি আসানসোল উপনির্বাচনে আমরা বিচার করে দেখি, আসানসোলে আমরা প্রায় 1000-এর উপরে ক্যান্ডিডেট দিতে পারিনি। কেউ বলবে এটা আপনাদের সাংগঠনিক ব্যর্থতা। তাহলে আমরা প্রশ্ন করতে চাই, এক বছর বা 2 বছর আগে, 3 বছর আগে আমাদের 19-এ যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখন আমরা তাহলে অনেকগুলো বুথে কেন বেশি এজেন্ট দিতে পেরেছিলাম? স্বাভাবিকভাবে যে ভায়োলেন্স হয়েছে তার ফলে আমরা সাংগঠনিকভাবে কিছুটা পিছু হটেছি। কিন্তু 30% ভোট আমাদের, সেখানে আমরা 31% ভোট পেয়েছি। এত দুরবস্থার পর 1000-এর উপরে আমরা বুথে এজেন্ট দিতে পারিনি। প্রচুর জায়গায় আপনারা জানেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী বারাবণী সহ অন্যান্য জায়গায়, পাণ্ডবেশ্বরে উনি বলেছিলেন, পাণ্ডবেশ্বরের বিধায়ক, যে ভোট দিতে যাবেন না, ভোট দিতে গেলে পরে ধরে নেব আপনার বিজেপিকে ভোট দিতে যাচ্ছে। তাহলে এত কিছুর পরেও যদি 31% ভোট পায়, এটা প্রমাণ করে যে বিজেপির ভোট ব্যাংক এখনও অটুট আছে। এবং 24-এ আমি স্ট্যাম্প পেপারে লিখে দিচ্ছি, আসানসোল লোকসভা আমরা জিতব। আমরা অনেক লোকসভা জিতব, কিন্তু আমি যদি তর্কের খাতিরে ধরে নিই, যদি ফর দ্য টাইমিং কয়েক সেকেন্ডের জন্য, যে একটা লোকসভা বলুন যেটা আপনারা জিতবেন, তো সেটা হচ্ছে আসানসোল লোকসভা, সেই লোকসভা আমরা জিতবো। স্যাটিসফাইডের জন্য কোথাও মনে হচ্ছে যে এত ভোটে আপনারা পিছিয়ে প্রায় 3 লাখের ওপর ভোটে সত্যব্রত সিনহা, আপনি মানে বলা যায় যে বাইরের ক্যান্ডিডেট জিতে গেল, সেইখানে কোথাও একটা প্রেস্টিজে, আপনি সেই প্রেস্টিজ ইস্যু বলেই আসানসোলের কথা বলছেন? না, প্রেস্টিজ ইস্যু না। আসানসোলের ভোটাররা আমাদের ভোটার। সাময়িকভাবে তারা নিজেদের মত প্রকাশ করতে পারেনি, আমাদের কর্মী সমর্থকরা বেরোতে পারেনি, আমাদের সাংগঠনিক একটা বহুদিন ধরে সাংগঠনিক পরিবর্তনের অধ্যায়ের মধ্যে দিয়ে আমরা চলছি, এর ফলে হয়েছে। কিন্তু এত কিছুর পরেও 31% ভোট আমরা কিন্তু নিজেদের কাছে এখনও ধরে রাখতে পেরেছি, এবং এটা আগামী দিনে বাড়বে। আমরা 38% ভোট পেয়েছিলাম ওভারঅল বিধানসভাতে। তো এই 38% ভোট, এই খুব বেশি ফারাক নেই। আমরা আমাদের ভোট ঠিক ধরে রেখেছি। বালিগঞ্জেও তাই, বালিগঞ্জে আমাদের সামান্য কিছু ভোট কমেছে। তার কারণ হচ্ছে আমাদের ভোটার যারা, আপনি যদি দেখেন সেই ওয়ার্ডগুলো বেশি করে বা সেই বুথগুলো, তাতে ভোটিং পার্সেন্টেজ হচ্ছে 25%, 26% আমাদের ভোটিং পার্সেন্টেজ হয়েছে। তো স্বাভাবিকভাবে আমাদের ভোটাররা বেরোচ্ছেন না। যখনই আমরা সাংগঠনিকভাবে সমস্ত স্ট্রাকচারকে রেডি করে নিয়ে লড়াইয়ের পথে আগামী দিনে এগিয়ে যাব, আমাদের ভোটাররা বেরোবে, এবং তৃণমূল কংগ্রেসের সরকার যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেস নিজেই পলিটিক্যাল ডেথ হবে নিজেদের, তার জন্য আমাদেরকে বেশি কিছু করতে হবে না। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের যে সাংগঠনিক স্ট্রাকচার, সেই সাংগঠনিক স্ট্রাকচারগুলোকে শুধু রেডি করতে হবে।
বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় যিনি আপনাদের কেন্দ্রীয় পর্যবেক্ষক ছিলেন তিনি আসছেন না এখানে, সেই অর্থে আপনারা একমাত্র এখানে যিনি আইটি সেলের প্রধান রয়েছে তাদের সঙ্গে আপনারা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ সেইভাবে রক্ষা করছেন। সেখানে দাঁড়িয়ে সাংগঠনিক যে স্ট্রাকচার সেটাও কোথাও একটা অভিভাবকহীন এমন একটা জায়গা, অন্তত বিজেপির মতো দল, রেজিমেন্টেড দল, সেখানে কোথাও একটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই ধরনের জিনিস হচ্ছে না, আপনার মনে হয় না? দেখুন, আমাদের এই মুহূর্তে সহ পর্যবেক্ষক যিনি আছেন মাননীয় শ্রী অমিত মালব্য মহাশয়, তিনি সেই অবজারভারের দায়িত্ব সামলাচ্ছেন। পরবর্তী সময় যদি পার্টি ঠিক করে মনে করেন যে অন্য কাউকে অবজারভার হিসেবে দেবেন বা ওনার সাথে অন্য কাউকে দেবেন, তো স্বাভাবিকভাবে পার্টি সেই সিদ্ধান্ত নেবে, সেটা পার্টির সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাব। কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় অভিভাবকের সাথে আছেন। আপনারা জানেন অমিত শাহ মহাশয়ের আসার কথা ছিল, মাননীয় গৃহমন্ত্রী যিনি, তারটা রিশিডিউল হয়েছে, আগামী মাসেই তিনি আসবেন। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় আমাদের সাথে আছেন। আমি সভাপতি হওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট চাওয়ার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করেছেন, সর্বভারতীয় সভাপতি কাছে আমরা টিম নিয়ে গেছি, তাদের আলোচনা হয়েছে, সেখানে বহু ক্যাবিনেট মিনিস্টার এসেছেন পশ্চিমবঙ্গের জন্য কি করা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করার জন্য। তো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সবসময় আছে। এবং মনে রাখবেন, কেন্দ্রীয় বিজেপির আনফিনিশ জব হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে যতদিন না পর্যন্ত সরকার গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের বিজেপি, আমরা যতই আমরা কেন্দ্রের ক্ষমতায় থাকি না কেন, আমরা অসফল। পশ্চিমবঙ্গে আমাদের ক্ষমতা সরকার গঠন হবে, তবে আমরা বিজেপি এই রাজনৈতিক দল হিসেবে এবং আমাদের আদর্শগতভাবে আমরা সফল হব, এবং এটা খুব তাড়াতাড়ি হবে বলে আমার বিশ্বাস। দলের আভ্যন্তরে কিন্তু একটা, আপনি সভাপতি হওয়ার পর থেকেই একটা চলছে নতুন পুরনো দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখনো পর্যন্ত বর্তমান রয়েছে। এবং গতকাল সাংসদ সৌমিত্র খানের সেই বক্তব্য যেটা, সেটাকেও যদি বলা যায় যে সেখানেও দাঁড়িয়ে কোথাও একটা নতুন নেতৃত্বের বিরুদ্ধে তার যে অভিযোগ, সেই অভিযোগকে তিনি সামনে নিয়ে আসেন। এই যে নতুন পুরনো দ্বন্দ্ব, আপনি সভাপতি হওয়ার পর বেশ এতদিন চলে গেছে, তারপরে সেটা সামলানোর ক্ষেত্রে কোথাও একটা সমস্যা হচ্ছে কি? দেখুন, এ তো স্বাভাবিক থাকবে, কিছু মানুষ ক্ষমতায় থাকবে, কিছু মানুষ ক্ষমতায় থাকবে না। আর মানুষ যখন ক্ষমতায় থাকে না বা পদে থাকে না, তখন তার মনে হয় যে আমরা নতুন বা পুরাতন লোক যেই হোক না কেন, তাদের আমরা দায়িত্ব পেলে ভালো হতো। কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে যারা এই কথাগুলো বলছেন, যে আমরা এখন সব জায়গায় ভোটে গিয়ে আমাদের কর্মীদের সংখ্যা কমে গেছে, কারণ তারা ভয়ে বেরোচ্ছেন না। তাদের মূল অভিযোগ, আপনারা সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে সেখানে গিয়ে অ্যানালাইসিস করেন বা তাদের কাছ থেকে ফিডব্যাক নেন, তারা একটা কথাই বলবেন যে ভোট পরবর্তী হিংসার সময় আমাদের রাজ্যের নেতারা বা আমাদের নেতারা, জেলার নেতারা পাশে দাঁড়াননি। এই অভিযোগটা সর্বোচ্চ আসছে, সর্বোচ্চ সংখ্যায় আসছে। তো প্রশ্ন, যারা রাজ্যের ক্ষমতায় ছিলেন সেই সময়, তারা কি নতুন লোক ছিলেন নাকি? তারা তো বেশিরভাগই পুরনো লোক ছিলেন। অভিযোগটা তো তাদের বিরুদ্ধে, যে তারা সেই সময় পোস্টপোল ভায়োলেন্সে সেই সময় দাঁড়াননি পাশে। যারা জেনারেল সেক্রেটারি ছিল, তাদের কি ভূমিকা ছিল সেই সময়, কি ভূমিকা তারা পালন করতে পারতেন আর কী ভূমিকা পালন করেছিলেন? এই প্রশ্নগুলো তো ওঠাতে অস্বাভাবিক নয়। তো স্বাভাবিকভাবে মানুষ সবসময় নিজের হাতে 3.5 হাত। মানুষ সবসময় ভাবে যে আমি ঠিক, বাদবাকি সবাই ভুল। তো কিন্তু যখন মানুষ বুদ্ধি দিয়ে অ্যানালাইসিস করে, তখন বোঝা যায় যে একটা আঙুল অন্যের দিকে তুললে বাদবাকি আঙুলগুলো কিন্তু আমার নিজের দিকে থাকবে, এবং প্র্যাকটিক্যালি আছে। কারণ আমরা সব জায়গায় গিয়ে অভিযোগ একটাই, যে দল পাশে দাঁড়ায়নি। দল মানে কি? তাহলে তৎকালীন রাজ্য কমিটি, সেই রাজ্য কমিটি তো আমি আসার পরে অনেক দিন তারা পদে ছিলেন। তো প্রথম প্রশ্নটা তো তাদের দিকে উঠছে, আঙুল তাদের দিকে উঠছে। তো নতুন পুরনো কি বাজ বিচার করবো? যারা বিজেপি করছে তারা সবাই বিজেপি। আমরা মনে করি নতুন পুরনোরা তো অবশ্যই আছে, নতুনরাও আসবে। দল না হলে বাড়বে কি করে? তাহলে কি এখন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে, 18 বছর পর তার ভোটাধিকার হবে, এই 18 বছর ধরে তাকে আমরা বিজেপি বোঝাবো, তারপরে 18 বছর পর আমরা ভোটে লড়তে যাব? সম্ভব এভাবে? দলকে বাড়াতে গেলে নতুন লোক নিতে হয়। কিন্তু এই বেফাস মন্তব্যগুলো তো কোথাও দলের মধ্যে অস্বস্তি তৈরি করছে, যেটা মানুষের মধ্যে অন্যরকম বক্তব্য যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের সুবিধা হচ্ছে। এটাকে কিভাবে সামলাবেন? দেখুন, কিছু জিনিস সামলানো যায় না, সময়ের সাথে সাথে অপেক্ষা করতে হয়। সব জিনিস আপনি সামলাতে পারবেন না। আমি ভাবি, যদি আমি ছোটোবেলায় যদি ভাবতাম যে আমার 5 ফুট 6 ইঞ্চি হাইট, আমি ক্লাস 10-এ পড়ার সময় যদি ভাবতাম আমি 5 ফুট 6 ইঞ্চিতে পৌঁছে যাবো, আমি তো পারতাম না। তো সময়ের জন্য অপেক্ষা করতে চাই। প্রত্যেকেরই শুধু মাথায় রাখবেন, যারা এই বক্তব্যগুলো বলছেন তাদের প্রত্যেকেরই কিছু না কিছু এজেন্ডা আছে, সেই এজেন্ডা নিয়ে তারা বলছেন। তো সেই এজেন্ডা ফুলফিল হলে সেকেন্ড কোনো এজেন্ডা আসবে, থার্ড। মানুষ তো এটাকে করা হাতে আপনারা মোকাবিলা করছেন না কেন? দেখুন, পার্টি নিশ্চয়ই এইসব ব্যাপারে চিন্তাভাবনা করছেন, পার্টি করছে চিন্তাভাবনা, পার্টি আগামী দিনে তার পথ নেবে। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, আমরা কাউকে বাদ দিয়ে চলতে চাই না। সেজন্য আমরা সেই ধরনের অ্যাপ্রোচ নিয়েছি। যখন দেখবো যে বাবা শোনা করেও কিছু হচ্ছে না, তখন কড়া অ্যাপ্রোচ নিতে হয়।
অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্য, তাদের বিরুদ্ধে তারা প্রকাশ্যে মন্তব্য করছে, তারপরেও কি একটু মনে হয় না যে আপনাদের আর একটু কড়া হাতে রাজ ধরা উচিত? এটা শোভনীয় নয়। আমাদের পার্টিতে সব জায়গায় বলার স্কোপ আছে। আমাদের সংগঠন মন্ত্রী বা আমাদের সর্বভারতীয় যিনি অবজারভার আছেন, তার বিরুদ্ধে প্রকাশ্যে যদি আমি বলি, প্রকাশ্যে বলা মানে আমি আমার বিরোধী যারা দল তাদের হয়ে আমরা কাজ করছি, সেটাই হচ্ছে। তো মানুষ আস্তে আস্তে সময় এলেই খুঁজে নেবে। বিজেপিতে অনেক নেতাই ছিলেন যারা বিজেপির বড় নেতা হয়ে গেছিলেন, পরে দেখা গেল তারা বিজেপির নেতা না, অন্য দলের নেতা। তো সময় সব ক্লিয়ার করে দেয়।
রাজনীতির তো একটা কিছু হিসেব থাকে, কিছু পাটিগণিত থাকে, পুরোটা আপনি যদি সময়ের হাতে ছেড়ে দেন সেখানে তো রাজনীতিতে কোনো জায়গা, মানে বিশেষ করে বিরোধী জায়গা ফাঁকা তো থাকে না, সেই জায়গাটায় তো অন্য শক্তি চলে আসবে। সেই জায়গাটা আপনারা কিভাবে আগামী দিনে এগোনোর পরিকল্পনা করছেন? দেখুন, বিরোধী বিজেপি আছে, বারবার ভোটে প্রমাণ হচ্ছে। মোহাম্মদ সেলিম হয়তো ক্লেম করতে পারেন, কিন্তু তাকে আমাকে এত সিনিয়র নেতা হয়ে শেখাতে হচ্ছে উনি একটা বিধানসভায় অপোজিশনে এসেছে। যদি অপোজিশনের ভোট নিয়ে আমরা খুব একটা হিসেব করতে আগ্রহী নই। আমরা 7টা বিধানসভাতে অপোজিশন, একের সাথে 6 যোগ করলে যে 7 হয়, সেটা তো আমি আর মোহাম্মদ সেলিম সাহেবকে এখন শেখাতে যেতে পারি না, উনি আমার থেকে অনেক সিনিয়র। কিন্তু উনি লাফাচ্ছেন যে বিজেপি নাকি ফানুস ফেটে গেছে। তো আসানসোলে কেন এরকম হলো? যেখানে মাইনরিটি, সো কল্ড মাইনরিটি ভোট আছে, 42% কোনো জনসংখ্যা হলে তাকে মাইনরিটি বলা যায় কি না আজও সন্দেহ আছে। এবং এই বালিগঞ্জ বিধানসভাতে স্পেশালি যা ভোট পড়েছে, মুসলিম আর সো কল্ড মাইনরিটির ভোট হিন্দুদের থেকে বেশি পড়েছে, আমার হিসেব তাই বলছে। যদি আমরা পার্সেন্টেজ ওয়াইজ ভোটার লিস্ট ঠিক যে মারা হয়েছে তা দিয়ে যদি আমরা হিসেব করে দেখি, তাহলে দেখব যে সংখ্যাগরিষ্ঠ ভোটার যারা ভোট কাস্টেড, মানে কাস্টেড ভোট, সেই অনুসারে হচ্ছে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ সেখানে। তো স্বাভাবিকভাবে তিনি সেই দাবি করছেন। বিরোধী বিজেপি আছে, বিজেপির সাথে লোক আছে, কারণ বিজেপির নেতা আছে, নীতি আছে। অন্যদের নেতাও নেই, নীতিও নেই। কিন্তু পুরসভা নির্বাচন থেকে যদি আমরা দেখি, সেই অর্থে কিন্তু বলা যায় যে 2021-এর পরবর্তী সময় কোথাও একটা সেই বিরোধী জায়গাটা হয়তো বামেরা এগিয়ে আসছে, এবং আপনারা কোথাও একটা হয়তো সেইভাবে রাস্তার আন্দোলনের ক্ষেত্রে আপনারা, মানে হয়তো আন্দোলন শুরু হচ্ছে কিন্তু সেটা শেষ জায়গায় যাচ্ছে না। কোথাও কোথাও এমন ধরনের অভিযোগ হচ্ছে যে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আপনারা আপনাদের বক্তব্য জানাচ্ছেন। এরা প্রবীণ নেতা তথাগত রায়ের মতো লোক তারা বক্তব্য রাখছেন, ফলে কোথাও একটা বামেদের পরিসরটা বড় হয়ে যাচ্ছে না এই জিনিসগুলোর জন্য, বিজেপির জন্য বা বিজেপি রাজ্য নেতৃত্বের জন্য হয়তো নয়, কিন্তু এই জায়গাগুলো কোথাও একটা বামেদের পরিসর করে দিচ্ছেন। দেখুন, বামেদেরকে পশ্চিমবঙ্গের মানুষ আর ভরসা করবেন না। অত সহজে লোকে ভুলে যায়নি যে বিজন সেতুতে কি হয়েছিল, অত সহজে লোকে সাইবারি হত্যাকাণ্ড ভুলে যায়নি। মানুষ এসএসসি চালু হওয়ার আগে স্কুলে কিভাবে শিক্ষক নিয়োগ হতো আমরা নিজের চোখে সেই সময় দেখেছি। যে ইন্টারভিউ দিতে গেছে তাকে বেঁধে রাখা হয়েছে পার্টি থেকে, কারণ তার মার্কসটা বেশি, সে গেলে পরে পার্টির ছেলেটার চাকরি হবে না। আমি দেখেছি আমার বন্ধু বান্ধবকে অঙ্কের খাতা ছুঁড়ে ফেলে দিতে মাস্টারমশাইয়ের সাথে অঙ্ক না করতে, কারণ জানে যে বাবা পার্টি করে, লেফট পার্টি করে বলে আমার চাকরি হবে। তো সেই যুগের মানুষ মনে রেখেছে লেফট কোনো বিরোধী জায়গায় নিতে পারবে না। সাময়িকভাবে কিছু লোকের মনে হতে পারে যে লেফট মনে হয় বিরোধী জায়গা নিচ্ছে, কিন্তু সাময়িক সেটা, এবং অনেক ক্ষেত্রে সেটা স্পন্সার, এবং সেটা যে স্পন্সার ছিল আসানসোল নির্বাচন তা প্রমাণ করে, বালিগঞ্জ নির্বাচনে তা প্রমাণ করে। বালিগঞ্জ নির্বাচনে আমরা কলকাতা কর্পোরেশনে যা ভোট পেয়েছিলাম তার থেকে আমাদের ভোট বেড়েছে। আসানসোল নির্বাচনে সিপিএমের প্রাপ্ত ভোট কর্পোরেশন নির্বাচনে আর এই লোকসভা ভোট তুলনা করুন তো, কোথায় সিপিএম? নেই, তারা মার্কেটেই নেই তারা। তো কেন এরকম হলো? তাহলে বিরোধী দল বলে, বিরোধীর কোনো পরিসর নেই। কিছু মিডিয়া যারা, যেহেতু লেফট এখানে বহুদিন ধরে ছিল, এবং আমাদের ইন্টেলেকচুয়াল এরিনা স্টিল নাও গভর্ন বাই দ্য লেফট, প্রিডমিনেন্ট লেফট আইডিওলজি নিয়ে তারা চলে। মমতা ব্যানার্জির দলে প্রচুর লেফটের লোক আছে, অনেকে সেই জন্য বলেন শুধু দলের রংটা চেঞ্জ হয়েছে, মমতা ব্যানার্জির মুখ চেঞ্জ হয়েছে, নীতিতে কোনো পরিবর্তন হয়নি। সেটা সেম, একই দুর্ভিক্ষ, একই অনাহার, একই জবলেস অবস্থা, কারণ নীতির তো কোনো পরিবর্তন হয়নি, নেতা শুধু পরিবর্তন হয়েছে। মমতা ব্যানার্জির মধ্যে সবাই লেনিন স্টালিনকে আজকে দেখতে পাচ্ছে। তো লেনিন স্টালিন দেখলে তাই হবে যা রাশিয়ার হয়েছিল, ভেনেজুয়েলার যা হয়েছিল তাই হবে, শ্রীলঙ্কা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে, এরকমই হবে রাজ্যের, দেউলিয়া হওয়ার পথে রাজ্য। তো স্বাভাবিকভাবে লেফটের যে নীতি, সেই নীতি অলরেডি থ্রু আউট ইন্ডিয়া, প্যান ইন্ডিয়ায় রিজেক্ট করেছে। শুধুমাত্র সেখানেই লেফট এই মুহূর্তে টিকে আছে যেখানে হিন্দুজ আর ইন মাইনরিটি, অথবা অন্যরা সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে আছে। বাদ বাকি জায়গায় লেফট নেই, লেফটের অস্তিত্ব নেই, ওই সামান্য 2-4টে করে কোথাও সিট পান। তো এই যে পরিস্থিতি কেন হলো লেফটের? এত নীতি ভালো নাকি? এত বড় বড় নেতা ছিলেন এখানে। লেফটের যে আদর্শ, সেই আদর্শ ভারতবর্ষের চিন্তাধারার সাথে খাপ খায় না। তারা বিবেকানন্দের ছবি পার্টি অফিসে না রাখিয়ে ব্যভিচারী স্ট্যালিনের ছবি রাখে, ব্যভিচারী লেনিনের ছবি রাখে। যে লেফটের নেতারা হয়তো জানে না, তাদেরকে বলবেন ভ্যাভিলভের মতো বিজ্ঞানীকে মেরে ফেলেছিল স্ট্যালিন। ভ্যাভিলভকে একটু পড়াশুনো করে লেফটের নেতাদেরকে দেখতে পারবেন। আজকে যে আমরা পেট ভরায় খাবার খেয়ে, তার অন্যতম গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে মানুষ থিওরি দিয়েছে যে কটা মানুষ, তার মধ্যে ভ্যাভিলভ একজন, 2 ভাই, একজন ফিজিসিস্ট, একজন প্ল্যান্ট সায়েন্টিস্ট, যাদের নামে চাঁদের গহ্বরের নাম করেছে রাশিয়া, বর্তমান রাশিয়া। সেই ভ্যাভিলভকে মেরে ফেলেছিল স্টালিন।
লাইসেনকোর কথা শুনে। তো এদের যে নীতি আদর্শ, এই নীতি আদর্শ পৃথিবীতে সব থেকে বেশি প্রাণ নিয়েছে। এমনকি ইসলামিক টেরোরিজমকে লেফট কম্পিটিশন দিতে পারে যে কত লেফট আইডিওলজি কত মানুষকে হত্যা করেছে গোটা পৃথিবী জুড়ে। তো স্বাভাবিকভাবে এই নীতি আদর্শ মানুষ মানবে না, মানুষ মেনে নেবে না আগামী দিনেও। সেজন্য লেফটের সাময়িকভাবে এই সোকল্ড কিছু লেফটে অনুপ্রাণিত কিছু সাংবাদিক আছে, তাদের মনে হয় যে লেফট বুঝি দ্বিতীয় স্থানে উঠে আসছেন, কিন্তু সে ঘুরে বালি। 2024 লোকসভা নির্বাচন, এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি তাতে খুব স্পষ্টভাবে বলা যায় যে বিজেপির বিরুদ্ধে সেই অর্থে বিরোধী শক্তিগুলো একজোট নয়, অর্থাৎ মানে একটা অ্যাডভান্টেজ জায়গায় এই মুহূর্তে সর্বভারতীয় স্তরে বিজেপি রয়েছে বা বিজেপির সরকারই আসতে চলেছে। এ রাজ্যের ক্ষেত্রে অলরেডি আসানসোলের ফলাফল দেখেছি, আপনি যদিও তার কারণ ব্যাখ্যা করেছেন। আসানসোলে একজন সাংসদ কমেছে, কি মনে হচ্ছে এই রাজ্য থেকে কজন সাংসদকে আপনারা পাঠাতে পারেন? দেখুন, আমরা 18টা সাংসদ জিতেছিলাম, 18 জন সাংসদকে জিতিয়েছিলাম, এই আমাদের কর্মীরা জিতিয়েছিল এই রাজ্য থেকে। আগামী দিনে তার একটিও কম হবে না, বাড়বে। এবং আমরা এই বিষয়ে আত্মবিশ্বাসী। 24 অবধি তৃণমূল পার্টিটা থাকবে কিনা সেটাও দেখে নিই। 24 অবধি তৃণমূল কংগ্রেস বলে যে দলটি আছে বা যে স্বরূপে দলটি আছে, সেই দলটিও 24 অবধি থাকবে কিনা, বা 24 লোকসভা নির্বাচনে সব মানে এখন যে রূপে আপনারা তৃণমূল কংগ্রেসকে দেখতে পাচ্ছেন সেই রূপে তারা কন্টেস্ট করতে পারবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। রাজ্যে একটার পর ধর্ষণের ঘটনা ঘটছে, হিংসার ঘটনা ঘটছে, সিবিআই তদন্তের ঘটনা ঘটছে, বা আদালত দিচ্ছে সিবিআই তদন্ত, আদালতকে অবরুদ্ধ করা হচ্ছে। তারপরে দাঁড়িয়ে আপনারা কি মনে করেন যে রাজ্যে কি 356 হওয়া উচিত? দেখুন, যা পরিস্থিতি, আদালতে যেভাবে হুলিগানিজম চলেছে, আমরা অবাক হয়ে গেছি যে চিফ জাস্টিসকে উঠে যেতে হয়েছে। তাকে আমাদের একজন অ্যাডভোকেট বাবুকে, মানে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের, তাকে মারার জন্য তৃণমূল কংগ্রেসের অ্যাডভোকেটরা, উকিলরা দৌড়চ্ছে। মহিলাদেরকে দিয়ে হেনস্থা করা হচ্ছে, জাপটে ধরা হচ্ছে, যাতে তারা সেই এজলাসে ঢুকতে না পারে, 17 নম্বর বারে ঢুকতে না পারে, জাস্টিস গাঙ্গুলির কাছে যাতে মামলা নিয়ে যেতে না পারে। এইভাবে চলতে পারে নাকি? কেন্দ্রীয় হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। কী ধরনের হস্তক্ষেপ হতে পারে? অবশ্যই এটা প্রেরোগেটিভ অফ হোম মিনিস্ট্রি। আমরা এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কারণ আমরা দল এবং সরকারকে মেলাই না। দল দলের মতো চলবে, সরকার আলাদা চলবে। আমাদের নীতি গোটা ভারতবর্ষে, সেই জন্য সর্বজন গ্রাহ্য, সর্বজন গ্রহীতা আমরা হতে পেরেছি। তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দলগুলো লেফট একসময় আমাদের থেকে বড় দল ছিল, মনে রাখবেন, গোটা ভারতবর্ষের নিরিখে। তারা উবে গেছে, সম্ভাবনাও আর নেই ফিরে আসার। তো সেই জন্যই আমরা গোটা ভারতবর্ষে ওয়েল অ্যাকসেপ্টেড। আমাদের সর্বভারতীয় নেতা নরেন্দ্র মোদী, 24-এও উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, ধারে কাছে কেউ নেই, মানে কাছেও কেউ যেতে পারবেন না, মানে অনেক দূরে উনি যাত্রা শুরু করেছেন অলরেডি, এবং শেষও করবেন অনেকটা দূরে গিয়ে। বিজেপির সরকার গঠিত হবে এবং একটিও সিট কমবে না পশ্চিমবঙ্গ থেকে, বাড়বে বরঞ্চ। কোনো কবিতা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। ধর্ম যবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। আমরা কথা বললাম বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে, এবং তিনি আত্মবিশ্বাসী, এবং বলা যেতে পারে যে শাসক দলের বিরুদ্ধে যে আক্রমণে আগামী দিনে বিজেপি ঝাঁপাতে চলেছে, সেটা আজকে ওনার বডি ল্যাঙ্গুয়েজ বা ইমেজ বা বক্তব্য থেকেও কিন্তু সেটা স্পষ্ট হলো। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম।